নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠানে। রথযাত্রা আজ, সেই রথযাত্রার সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। অপহৃত তৃণমূলের ভবিষ্যৎ। তৃণমূল অপহৃত, বুঝুন, ওপরের বানানটা খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। বাংলা অভিধান ঘাঁটতে গিয়ে দেখলাম অপদেবতা, অপবাদ, অপশব্দ, অপমান ইত্যাদি শব্দগুলো সবই নেতিবাচক অর্থে, অর্থাৎ নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়। কিন্তু হৃত আর অপহৃত কিংবা হরণ বা অপহরণ শব্দ দুটোর মানে প্রায় কাছাকাছি একই। এই অপহৃত শব্দটা বেশ কানে লাগলো আমার। তৃণমূল কংগ্রেস কি অপহৃত হয়েছে বা বালিশ তৃণমূল হয়েছে? শুনেছি শ্রী শ্রী চাটন কুমার সব ফেসবুক পোস্টে স্ক্রিনশট জমানো আর তার বিরুদ্ধে বলা সমস্ত ইউটিউব ভিডিও ডাউনলোড করে নাকি রাখছেন। এটা ওনার নতুন হবি হতে পারে হয়তো। পরে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেলে এইগুলোকে হাতিয়ার করে সব ব্যাটাকে জেলে পুরবেন। আমি সঠিক জানি না, তবে শুনেছি আরও দুজন আছেন ওনার মতোই। একজন প্রথম জীবনে নাকি বামপন্থী ছিলেন, এসএফআই করতেন, তারপর সোশ্যালিস্ট পার্টি করতেন শ্রদ্ধেয় কিরণময় নন্দের সাথে, তারপরে কংগ্রেস, তারপরে তৃণমূল, আর সব শেষে বিজেপিতে গিয়ে রাজাধিরাজ হয়েছেন। আবার আইটি সেলের ছোট্ট প্রাক্তন হয়ে যাওয়া ভাইটির পরিবারটাই নাকি কেউ তৃণমূলের নয়, সবাই বামপন্থী। কেবল ভাইটি তৃণমূল ক্ষমতায় আসার পর তৃণমূলের হয়ে ফেসবুকে, টিভিতে ছড়া কাটতে কাটতে একদিন ডিস্কো ড্যান্সার হয়ে মিউজিক ভিডিও বানিয়েই চৌঠা মেয়ের পরে ভ্যানিশ হয়ে গেলেন। এই তিনজনের মধ্যে খুব মিল আছে একটা। খুব সম্ভব তিনজনের ডিএনএতেই বামপন্থী বিষয়টা আছে। খুব স্বাভাবিকভাবেই প্রতিহিংসা পরায়ণতা এদের তিনজনের মধ্যেই বিরাজমান। রাজাধিরাজ প্রতিহিংসা কাকে বলে তা প্রতিদিন বুঝিয়ে দিচ্ছেন। আমারই একটা পুরনো পোস্ট জমিয়ে রেখে 10টা দিন জেল খাটিয়ে ছেড়েছেন। আর বালিশব্রতবাবু তিনিও স্ক্রিনশট জমানো শুরু করেছেন। আর ডিস্কো ড্যান্সার আইটি সেলের ভাইটি যেদিন আমার কাছে পুলিশ পাঠাতে পারেন বলে ইঙ্গিত দিয়ে ফেসবুকে পোস্ট করলেন, তার দুদিনের মধ্যেই আমার কাছে পুলিশের নোটিশ এলো জিজ্ঞাসাবাদের জন্য। তারপরেই গ্রেফতার। এটাকে যদি প্রতিহিংসা বলেন, আমার তাতে আপত্তি নেই। দিল্লিতে শ্রদ্ধেয় প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র ধুতি টেনে ছিঁড়ে দেওয়া শ্রী শ্রী চাটন ব্রতর প্রতিহিংসা পরায়ণতা মানে না দেখে বা তা দেখার পর সিপিএম তাকে তাড়িয়ে দেওয়ার পর রাজনৈতিক আশ্রয় দিয়েছিলেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ পদ, দলের রাজনৈতিক পদ, বিধায়ক পদ সবই দিয়েছিলেন দুহাত উজাড় করে। তিনিও সেই সুযোগ কাজে লাগিয়ে দুহাত ভরে নাম কামিয়েছেন। উত্তরবঙ্গের চা বাগান থেকে শুরু করে প্রত্যেকটা টোল প্লাজাগুলো থেকে নাম কামিয়েছেন। আর অন্য কি কামিয়েছেন আমি জানি না। আর আজকে দল বিরোধী কার্যকলাপের কারণে আরও একবার খেদানি খেলেন তৃণমূল থেকে। এবার আর অন্য দলে ঠাঁই পেলেন না। পেছন থেকে ছুরি মারলেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই। অর্থাৎ যে থালায় তিনি খেয়েছিলেন সেই থালাতেই তিনি ছেদাটা করলেন। অভিষেক ব্যানার্জি যত নষ্টের গোড়া, এমন একটা ন্যারেটিভ খাড়া করে কিছু বিধায়ক আর নেতাদের নিয়ে এখন অপহরণ করে নিতে চাইছেন তৃণমূলের নাম, তৃণমূলের প্রতীক আর তৃণমূলের ব্যাংক ব্যালেন্সকে। কেন? শুধু তাই নয়, ব্যাংক ব্যালেন্স শুধু না, মানে তৃণমূলের অফিসটা পর্যন্ত তাদের চাই, অপহরণ করতে চাইছে। তাই বলছি অপহৃত তৃণমূল। যাই হোক, কেন শুধুই অভিষেকের নামে কলঙ্ক ছাড়াচ্ছেন বালিশবাবুরা? মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে একটিও কথা নেই। কেন যত নষ্টের গোড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বলছেন এই বালিশব্রতরা? এর আগে বিজেপিও কিন্তু অভিষেককেই ভাইপো ভাইপো করে বা বালি চোর, কয়লা চোর, চাকরি চোর ইত্যাদি ইত্যাদি বলে টার্গেট করেছিল। স্বয়ং অমিত শাহ, নরেন্দ্র মোদী পর্যন্ত এর সাথে একই কথা বলেছিলেন। সিবিআইর তদন্ত শুরুও হয়েছিল, তা প্রায় 1 দশক কেটে গেলেও সেই তদন্ত শেষ আর হয়নি। আসলে যতদূর মনে হচ্ছে এই তদন্ত বোধহয় কখনো শেষ হবে না। যতদিন তদন্ত চলবে ততদিন ওই কুসুম কুমারেরা চোখে চোখ রেখে আর হত্যা অ্যাঙ্কার মশাই খাপ পঞ্চায়েত বসিয়ে প্রতিদিন এই ন্যারেটিভ চালাতে পারবে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরবর্তীতে তৃণমূলের রাশ কিছুতেই অন্তত অভিষেকের হাতে না যায়। বালিশব্রতরাও কিন্তু এবং স্বয়ং রাজাধিরাজ নিজেও জানেন যে অভিষেকের হাতে তৃণমূল চলে গেলে যে প্রতিহিংসার আগুন তারা জ্বেলেছেন
এই নির্বাচনের পর তা কিন্তু দাবানল হয়ে ফিরবে তাদের কাছে। রাজ্য জুড়ে তৃণমূল সমর্থক প্রায় 2,30,00,000 মানুষ, গত ভোটেই তার প্রমাণ। 2,30,00,000 মানুষ তৃণমূলকে সমর্থন করেছেন। তার মধ্যে অন্তত 25-30 লাখ তৃণমূলের সক্রিয় কর্মী আছেন, যারা পথে নেমে দলটা করতেন, যাদের অনেকেই ডিম থেরাপি আর জেলের ভয়ে কুঁকড়ে চুপ করে ঘরে বসে গিয়েছেন। তবে সারা বাংলায় 5 লাখ এমন কর্মীও আছেন মানে মমতার দলে, যারা সমস্ত ভয় ডর উপেক্ষা করে নেত্রীর এক ডাকে পাশে দাঁড়াতে প্রস্তুত, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। অন্তত 5 লাখ সেরকম সমর্থক আজও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে। বালিশব্রত হোক বা রাজাধিরাজ, সবাই আসলে এই 5 লাখ তৃণমূলকেই ভয় পাচ্ছে। বালিশব্রতর সাথে বড় জোর খুব বেশি হলে 100টার কাছাকাছি নেতা তাদের ব্লকে গেছেন। বালিশব্রতর সাথে 100টা নেতা গেছেন। যদি তর্কের খাতিরে ধরেও নেই যে 100 জন তৃণমূল কর্মী নেতার সাথে, তৃণমূল নেতার সাথে প্রতিটি নেতার সাথে 100 জন করে কর্মী আছে, তাহলেও রাজ্য জুড়ে সংখ্যাটা 1 লাখের বেশি হবে না। অর্থাৎ এই যে নতুন তৃণমূল যারা বা বালিশ তৃণমূল যাদেরকে বলা হচ্ছে, তাদের কর্মী সংখ্যা এই মুহূর্তে সারা পশ্চিমবাংলায় 2,30,00,000 তো ছেড়ে দিন, 1 লাখও নেই। আর বিগত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন 2,30,00,000 মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অভিষেককেই নিজের উত্তরসূরি হিসাবে বেছে নেন, তাহলে চিরকাল দ্বিতীয় সারির নেতা হয়েই থাকতে হবে এই বালিশ কুমারদের। সেই কারণেই এত অভিষেক বিরোধিতা। রাজাধিরাজ আগেই বুঝতে পেরে সটকে পড়েছিলেন বলে আজ রাজাধিরাজ হতে পেরেছেন, কিন্তু বালিশ কুমারেরা কিন্তু সটকে যেতেও পারছেন না। তাদের অন্য দলে যাবার সুযোগ থাকলেও কেউ তাদের আমন্ত্রণ জানাচ্ছেন না। তাই নিরুপায় হয়ে আলাদা ব্লক বানিয়ে লেজুর ভিত্তিক করে যাওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই এই বালিশ কুমারদের। তাই কর্মীদের নিজেদের দলে নেবার মুখ্য উপায় 4 দশকের 21শে জুলাইকে অপহরণ করে নেওয়া। হ্যাঁ, 4 দশক ধরে যে 21শে জুলাই বাংলার মানুষ দেখছে, প্রায় 35-40 বছর ধরে, সেই 21শে জুলাইকে হাইজ্যাক করতে হবে। কিন্তু ওই যে 5 লাখ কর্মীর কথা আগে বললাম আপনাদেরকে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ডাকে জান কবুল করে রাজনৈতিক লড়াইয়ের ময়দানে নামতে প্রস্তুত, তারা বিড়লা প্ল্যানেটেরিয়ামে যাবে নাকি গান্ধী মূর্তির পাদদেশে? অর্থাৎ বালিশ তৃণমূল নাকি কালীঘাট তৃণমূল, কোথায় কত কর্মী ভিড় জমান সেটা দেখার অপেক্ষায় আছে কিন্তু গোটা দেশ। যদিও কালীঘাট তৃণমূলকে আদালত বহু নির্দেশের সাথে মাত্র 2,500 লোক নিয়ে 21শে জুলাইয়ে শহীদ স্মৃতি তর্পণের করতে বলেছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই সেটা বলেছেন যে তারা আদালতের প্রতিটি নির্দেশ মেনে চলবেন। কিন্তু যদি লোক সংখ্যা বেড়ে যায় তাহলে কি হবে? আমরা আশঙ্কা করছি লোক সংখ্যা 2,500-এর জায়গায় 2.5 লাখ হতে পারে। তাহলে কি হবে কেউ জানি না। তবে বিশেষ সূত্র মারফত যেটা জেনেছি, উত্তর কলকাতার 2 দল বদল করা 2 বিধায়ক, যারা এখন গেরুয়া জার্সি পরে ময়দান কাঁপিয়ে বেড়াচ্ছেন, তারা গান্ধী মূর্তির পাদদেশে যাতে ভিড়ের অভাব না হয় তার সব রকম ব্যবস্থা করে ফেলেছেন। তাহলে কি বিড়লা তারামণ্ডলের সভা এবার ফ্লপ করবে? 21শে জুলাই কি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের সলিল সমাধি ঘটাবে? এইরকম বেশ কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে ফিরছি ছোট্ট একটা বিরতির পর। কোথাও যাবেন না, বেশ কিছু জরুরি জবাব নিয়ে ফিরছি মাত্র 40 সেকেন্ড পর। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের থার্ড আই অনুষ্ঠান। প্রতিদিন রাত 8টায় এই অনুষ্ঠান আমরা আনি। তবে প্রতিদিন আনতে গিয়ে মাঝে মাঝে ব্রেক নিতেও হয়। ব্রেক নিতে হলো কখন? যখন আমাকে জেলে পুরে ফেলা হলো। 10-10টা দিন জেল এবং তারপরে আদালতের নির্দেশে
আরও 20 দিন আপনাদের থেকে দূরে রইলাম। বিশ্বাস করুন, আর জেলে যেতে চাই না। কারণ জেল আমার খারাপ লেগেছে তার জন্য নয়, আপনাদের কাছে আসতে পারেনি এটা আমার কাছে ভীষণ খারাপ লাগার বিষয়। তাই আর জেলে যেতে চাই না। তাই এই যে নামগুলো ব্যবহার করছি সবটাই রূপক অর্থে, এটা একটা ডিসক্লেমার হিসাবে নিন আপনারা। কারণ এই যে নাম রাজাধিরাজ বলছি, বালিশব্রত বলছি, এগুলো রূপক হিসাবে নেবেন। এই নামগুলো খুব সিরিয়াসলি নেওয়ার দরকার নেই। কেউ যদি এই নামের পেছনে অন্য নাম খোঁজেন সে দায় তাদের। দেখুন, তৃণমূল দুপক্ষেরই, তৃণমূলে যে দুপক্ষের রয়েছে এখন, তাদের অস্তিত্ব প্রমাণের লড়াই কিন্তু সামনের 21শে জুলাই। কাদের কাছে কত জনসমর্থন বেশি সেটার দিকে তাকিয়ে আছে সারা রাজ্য আর গোটা দেশ। যদিও ওই দিন বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ, বাস বা গাড়ি আটকে রাস্তা ব্লক করে ডিজে বাজানোর একটা সম্ভাবনা থাকছে, কোথাও কোথাও সংঘর্ষ হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ এবং নির্বাচনের পরেও 3 মাস ধরে থেকে যাওয়া আধা সামরিক বাহিনীর কাছে রাজ্য জুড়ে শান্তি বজায় রাখা এবার কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমাদের বিশ্বাসটা করতে ইচ্ছে করছে। কিন্তু সেদিন যদি কলকাতা সহ রাজ্যটা বিশৃঙ্খল হয়ে পড়ে তাহলে নবগঠিত সরকারের দেশ জুড়ে কিন্তু বদনাম হবে। শাসক দলের পক্ষে সেটা নিশ্চয়ই ভালো বিজ্ঞাপন হবে না। এমনিতেই পুনর্বাসন না দিয়ে হকার উচ্ছেদ, 4000 ইভিএম পুড়ে যাওয়ার কোনো তদন্ত রিপোর্ট সামনে না আসা, 3 মাসেই 17-18টা ধর্ষণ, খুন, এনকাউন্টার নিয়ে, সর্বোপরি অন্নপূর্ণা ভাণ্ডার না দিতে পারা নিয়ে সবাইকে রাজ্য সরকার কিন্তু যথেষ্ট বিব্রত এই 3 মাসের মধ্যেই। সংখ্যালঘুদের যে অংশ পরিবর্তন চেয়েছিলেন ভয় আউট আর ভরসা ইনের জন্য, তারাও যথেষ্ট অনুতাপগ্রস্ত। মহিলাদের একটা বড় অংশ অনুশোচনায় ডুবে আছেন, তারা বিভিন্ন বিডিও অফিসে গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এই রকম একটা পরিস্থিতিতে যদি 21শে জুলাই রাজ্যে শান্তি শৃঙ্খলা ঠিকঠাক বজায় না থাকে, তাতে সব বাঙালির মুখ পুড়বে, শুধু সরকারের মুখ পুড়বে না। সরকার তো আমাদেরই, বাংলার সরকার, তাই বাঙালিদেরই মুখ পুড়বে। তাই সব রাজনৈতিক দলকে এ ব্যাপারে কিন্তু যথেষ্ট আগাম সতর্কতা নিতে হবে। তবে যতদূর খবর পাচ্ছি, বিড়লা প্ল্যানেটেরিয়ামের সভায় এবারের ভিড়টা অন্য সব বারের তুলনায় খানিকটা কম হবে। অন্য সব বারে 21শে জুলাই যে ভিড় হয়, যে প্রায় 10 লাখ 15 লাখ মানুষ থাকেন, আদালত বলেছে 2500 মানুষ, জানি না কত ভিড় হবে। তবে সেটা নিশ্চয়ই 10-15 লাখ তো হবে না, বেশ কম হবে। গান্ধী মূর্তি সমাবেশের চেয়ে সেটা 10 বা 100 গুণ বেশিও হতে পারে। আমাদের কাছে অবশ্য গোয়েন্দা রিপোর্ট নেই, আর আমাদের সেই আর্থিক সক্ষমতাও এখন আর নেই যে রাজ্য জুড়ে একটা সমীক্ষা করে আপনাদের সেই রিপোর্ট তুলে দেব। তবে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট আর বিভিন্ন কমেন্ট দেখে আমাদের মনে হচ্ছে কালীঘাট তৃণমূল এবার গুনে গুনে 10 গোল দেবে বালিশ তৃণমূলকে। তারপরেই হয়তো শিবির বদল করবেন বালিশ তৃণমূলের কয়েকজন নেতা, যাদের অন্তত নিজেদের বা পরিবারের কারুর পিছনে ইডি বা সিবিআই এর তদন্ত চলছে না, ধর্ষণের মামলা নেই যাদের বিরুদ্ধে, অথবা যারা নিজেদের সম্পত্তি বাঁচাতে অভিষেকের ঘাড়ে সব দোষ চাপিয়ে শাসকের সুনজরে থাকতে চেয়েছিলেন, তাদের হয়তো আবার শ্বাসকষ্ট শুরু হবে। আবার উল্টোটাও কিন্তু হতে পারে। গান্ধী মূর্তির পাদদেশে যদি ভিড় বেশি হয়, কিছু লোকের আবার নতুন করে শ্বাসকষ্ট শুরু হবে। অভিষেকের রাশিয়ান গার্লফ্রেন্ডকে নিয়ে কেউ কেউ নতুন গল্প ফাঁদবেন, কেউ কেউ অভিষেকের বাড়িটা একেবারে অবৈধভাবে তৈরি হয়েছে বলে ইউটিউব আর টিভির পর্দা কাঁপাবেন। আসল নকল তৃণমূলকে নিয়ে ঘণ্টাখানেক জোর ঝগড়াঝাটি চলবে। আমরা টিভির চ্যানেল হাতে টিভির সামনে বসে টিভির রিমোট দিয়ে বিশ্বকাপের হাইলাইটস খুঁজবো তখন, কারণ এই ঝগড়াঝাটি আমরা কেউ শুনতে চাই না। তবে যাই ঘটুক না কেন, যাই ঘটে যাক না কেন, বালিশ বনাম কালীঘাটের লড়াইটা কিন্তু এখন রাজ্য রাজনীতির মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিজেপি সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজগুলো সেভাবে কিন্তু প্রচার পাচ্ছে না। গদি মিডিয়া গদিতে বসতে চেয়েও রাত দিন 7 দিন দিদির মধ্যেই আবর্তিত হচ্ছে। তা না হলে টিআরপিও জুটছে না। রাজ্য কেন্দ্র 2 পকেটে পুড়ে ফেলা হয়ে গিয়েছে বিজেপির। তাই নিউ টাউনের 5 তারা হোটেল থেকে মাঝরাতে বাদামি রঙের মোটা মোটা চামড়ার ব্যাগ নিয়ে চ্যানেলের মালিকদের বেরিয়ে আসার অপশানটাও আর নেই। ফলে পাবলিক যা দেখতে চাইবে তাই দেখাতে হচ্ছে গদি মিডিয়াকে। কড়া টক্কর দিচ্ছে ইউটিউব চ্যানেলগুলো। তাই হেরে যাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় আজও প্রাসঙ্গিক, আর ক্ষমতা পেয়েও
বিজেপির নেতারা ততটা প্রাসঙ্গিক হয়ে উঠতে পারছেন না, টিভিতেও না, ইউটিউবেও না, আর বাংলার মানুষের মনেও না। এটাকেই হয়তো তৃণমূলীরা মমতা ম্যাজিক বলে। সেই ম্যাজিক কতটা বজায় থাকে তা দেখার জন্য আপনাকে চোখ রাখতে হবে এনকে ডিজিটালের ইউটিউব চ্যানেলে। আমরা গান্ধী মূর্তির পাদদেশে এবং বিড়লা তারামণ্ডলের 2 সভাতেই আমরা উপস্থিত থাকব, এবং শুধু উপস্থিত থাকবো না, 21শে জুলাই আমরা লাইভ আপডেটও দেবো আপনাদেরকে। আজ শেষ করব এখানেই, দেখা হবে আগামীকাল রাত ঠিক 8টায় থার্ড আইয়ের আরও একটা অনুষ্ঠানে। সকলে ভালো থাকবেন, নমস্কার।